দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বন্যা, দুর্যোগ, সাইক্লোন কোন জায়গায় বাকি নেই। 5ই আগস্টের পর যে বন্যা হলো, আমাদের সামরিক বাহিনীর সাথে সাথে সেখানে নেমে গেল। এখন যে অবস্থা চলছে, এই মুহূর্তে সেনাবাহিনী যে কষ্ট করছে, সেটাও আমার বিবেচনায় নেই না। 2রা আগস্ট মিরপুর ডিওএইচএস থেকে আমি এবং আমার কিছু সহকর্মী মিলে আমরা সেই বিদ্রোহ ঘোষণা করেছিলাম ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। যে ষড়যন্ত্রের সাথে জড়িত এদেশীয় দালালরা, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ দালাল এখনো উপস্থিত আছে বাংলাদেশে। তারা ফুঁসে উঠবে যদি আপনারা ছাড় দিয়ে দেন। গুলোকে শত শত নয়, হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, হাজার হাজার পরিবারকে সর্বশান্ত করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু ভুলতে বসেছি, ফ্যাসিবাদীরা আবার জাগ্রত হচ্ছে। সম্মান, গৌরব, ঐতিহ্যবাহী সশস্ত্র বাহিনী আমাদের দেশের অন্যান্য সকল প্রতিষ্ঠান, সকল মানুষের সাথে আমাদের পার্থক্যটা হলো এই যে আমরা দেশ রক্ষার জন্য জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেছি। যে শপথ দেশের প্রেসিডেন্টও করেন না, দেশের প্রধানমন্ত্রীও করেন না, দেশের আমলারা করেন না, দেশের পুলিশ করেন না, ব্যবসায়ী করেন না, কেউ করেন না। এই সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হওয়ার ইতিহাস বহু পুরাতন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, তিতুমির, ঈসা খাঁ প্রমুখ পূর্বপুরুষের মাধ্যমে কিন্তু এই সশস্ত্র বাহিনীর সূচনা হয়েছিল। কিন্তু আমরা নিকট অতীতের 1948 সালে 15ই ফেব্রুয়ারি ঢাকার কুর্মিটোলা দারোগা বাড়িতে যে সূচনা হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠার মাধ্যমে, সেই ইস্ট বেঙ্গলই আজকে মহিরুহে আবির্ভূত হয়েছে সশস্ত্র বাহিনী হিসেবে। সেদিন যদি সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা না হতো, তাহলে আজ আমাদের দেশ তো দূরের কথা, সশস্ত্র বাহিনী তো দূরের কথা, আমরা ইন্ডিয়ার করদ রাজ্য হিসেবে কিংবা একটি বাংলা হিসেবে থাকতাম, পূর্ব বাংলা হিসেবে, এবং কিয়ামত পর্যন্ত হয়তো সেটাই লড়াইতে থাকতো। প্রিয় সুধী মণ্ডলী, সেই অনুষ্ঠানের একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। পাকিস্তানের গভর্নর জেনারেলের উপস্থিতিতে, প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের উপস্থিতিতে, তখনকার মন্ত্রী পরিষদের সকল সদস্যবৃন্দ এবং সামরিক বাহিনীর সিনিয়র অফিসার বৃন্দ, তৎকালীন ইস্টার্ন কমান্ডের কমান্ডার 20 এপ্রিল এই মাসে, যেই মিটিংটা না হলে কোনোদিন স্বাধীনতা যুদ্ধ সুসংগঠিতভাবে হতো না। জেনারেল ওসমানীর নেতৃত্বে সেটা হয়েছিল, সেই ইতিহাসও আমরা বলতে বসেছি। আমি অনেক পত্রিকায় এই আর্টিকেলটা পাঠিয়েছি, আমি জানি না কোনো পত্রিকা ছাপিয়েছে কিনা, বাট এর আগে রেগুলার এটা ছাপা হতো। এই ব্যক্তি জেনারেল আতাউল গনি ওসমানী, আমরা তাকেও ভুলতে বসেছি। তার নামে একটা ক্যান্টনমেন্টের নাম নাই, তার নামে শুধু আছে একটা ওসমানী হল। এই দেখুন তাদেরকে, এই ছবিটাও কতজনে জানি, আমরা চিনি। আমরা এটা ছিল একমাত্র ছবি, যে ছবিতে সকল সেক্টর কমান্ডারগণ জেনারেল ওসমানীর দুই পাশে আছেন। আপনারা দেখুন, এখানে অনেকেই জীবিত আছেন। একে খন্দকার এখন বেড রিডান আছেন, তার খবরও আমরা রাখি না। কত অসুস্থ মুক্তিযোদ্ধা আছেন, তাদেরকে আমরা ভুলে গেছি। এই ছবিটা দেখুন, জেনারেল ইশফাকুল মজিদ এবং জেনারেল ওসমানী, কর্নেল ওসমানী 22শে মার্চ, যিনি স্বাধীনতা যুদ্ধের উপর শপথ গ্রহণ করিয়েছেন সকল অবসরপ্রাপ্ত সদস্যদেরকে, তারপরে মাস্ট পাস করেছিলেন। প্রিয় সুধী মণ্ডলী, যে সশস্ত্র বাহিনী দেশ স্বাধীনের নেতৃত্ব দিল, স্বাধীনতার পরপরই তারাই হলেন সবচেয়ে অবহেলিত, বঞ্চিত। কিন্তু তারপরও তারা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেন। 1975 সালে মহা বিপর্যয় থেকে দেশকে রক্ষা করলেন। এ কথাও ভুলে গেলে চলবে না। আপনি কিভাবে ইতিহাস রচনা করবেন, সত্যিকারের ইতিহাস, সেটা পুনরায় বিবেচনা করুন। সামরিক নেতার মাধ্যমে এক নায়কতন্ত্রের পরিবর্তে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল বহুদলীয় গণতন্ত্র। এটা ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। পার্বত্য চট্টগ্রামকে ইন্ডিয়ার আগ্রাসন থেকে রক্ষা করছে আমাদের এই সামরিক বাহিনী। এখনো তারা সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আজকে মাহমুদুর রহমান ভাইয়ের পত্রিকায় সেই নিউজটা এসছে, আবার শুরু করেছে সেটা।
জাতিসংঘ শান্তি মিশনের মাধ্যমে যে দেশকে কেউ চিনত না। আমি চায়না গিয়েছিলাম 1988 সালে। আমি রাস্তাঘাটে গেলে জিজ্ঞেস করতো যখন, আমি বলতাম বাংলাদেশ, তারা চিনত না, কেউ চিনত না। কেননা বাংলাদেশকে পরিচয় তখন ক্ষুদ্র একটা বিন্দুর মতো দেশ, কেউ চিনত না। এই সেনাবাহিনী লাল সবুজ পতাকা পৃথিবীর ৬৭টা দেশে উড়িয়েছে এবং শুধু সেখানেই নয়, বিপুল পরিমাণে ফরেন কারেন্সি এনেছে, আনছে, ভবিষ্যতেও আনবে। কতজন সাংবাদিকরা এটা জানেন? কতজন এটার উপর প্রবন্ধ লিখছেন? আমি জানি না মাহমুদ ভাই তার পত্রিকায় ভবিষ্যতে লিখবেন কিনা। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বন্যা, দুর্যোগ, সাইক্লোন কোন জায়গায় বাকি নেই। 5ই আগস্টের পর যে বন্যা হলো, আমাদের সামরিক বাহিনীর সাথে সাথে সেখানে নেমে গেল। এখন যে অবস্থা চলছে, এই মুহূর্তে সেনাবাহিনী যে কষ্ট করছে, সেটাও আমার বিবেচনায় নেই না। ঈদের দিনে যে কষ্ট আমাদের সৈনিকরা করেছে, আমরা কতজনে তাদেরকে পানি আগিয়ে দিয়েছি, কতজনে তাদেরকে খাবার আগিয়ে দিয়েছি, আমাদের সেই বিবেচনা নাই। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র 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 তত্ত্ব খুঁজে বেড়াচ্ছে সবাই। প্রিয় সুধী মণ্ডলী, 2রা আগস্ট মিরপুর ডিওএইচএস থেকে আমি এবং আমার কিছু সহকর্মী মিলে আমরা সেই বিদ্রোহ ঘোষণা করেছিলাম ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। এবং সেদিন সন্ধ্যার সময় বিকেলে মিছিল বের করেছিলাম, শত শত নয়, হাজার হাজার আমাদের ছেলে মেয়েরা সহ সেখানে নেমেছিল। সেই কথাটা আমরা ভুলে গেছি। আমরা জীবনের ঝুঁকি নিয়েছি, করেছি কাজগুলো, কিন্তু কতজন সর্বত্র খালি অন্যদের কথা। আমাদের সামরিক বাহিনী সেদিন যদি আজকে ব্যর্থ হতাম, আজকে আপনারাও থাকতেন এখানে আর আমি থাকতাম সেই পরকালে। আমরা সেই, আমার সাথে আমার সহকর্মীরা থাকতো, সেই কথাটা ভুলে গেছি। এই ছবি তার প্রমাণ। যে কথা, যে বক্তৃতা তৎকালীন সময়ে সারা বিশ্ব ছড়িয়ে পড়ে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তারপর 4ঠা আগস্ট, এই যেই হলে আপনারা বসে আছেন, এইখানে আমাদের প্রাক্তন সিনিয়র সিটিজেন, প্রাক্তন সেনাপ্রধানগণ এবং সিনিয়র অফিসাররা মিলে এই হলে সাংবাদিক সম্মেলন করেন। সেই সাংবাদিক সম্মেলনে সবাই বক্তৃতা দিয়েছেন এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশের পুরো পরিস্থিতি পাল্টে যায়, এ কথাও আমরা বলতে বসেছি। তারপর 5ই আগস্ট সবাই মিলে, সকল পলিটিক্যাল পার্টি মিলে কোথায় গেল? সেই সামরিক বাহিনীর কাছে। তাদের বিরুদ্ধে এত ক্ষোভ, দুঃখ অনেকের। সে সময় যদি জেনারেল ওয়াকারুজ্জামান এবং 3 বাহিনী প্রধানরা সম্মিলিতভাবে সেই সিদ্ধান্ত না নিতেন, তাহলে কি হতো সেটা আমরা বলতে বসেছি। দুঃখ করে জেনারেল ওয়াকারুজ্জামান একটি কথা বলেছেন, যে কারণটা তিনি বলেছেন, প্রথম কারণটা হচ্ছে দেশের খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতির পেছনে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব। এই কথার উপরেও সমালোচনার শেষ নেই। ষড়যন্ত্র ঘরে বাইরে, লক্ষ্যবস্তু কিন্তু তার লক্ষ্যবস্তু বা টার্গেট কিন্তু এই সামরিক বাহিনী এবং ইসলামী মূল্যবোধ, এটা ভুলে গেলে চলবে না। যে ষড়যন্ত্রের সাথে জড়িত এদেশীয় দালালরা, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ দালাল এখনো উপস্থিত আছে বাংলাদেশে। তারা ফুঁসে উঠবে যদি আপনারা ছাড় দিয়ে দেন। তারা এই দেশকে ভালোবাসে না, একবারের জন্য দুঃখ প্রকাশ করে নাই। হত্যাকাণ্ড করেছে, এটার জন্য দুঃখ প্রকাশ করে নাই। হত্যাকাণ্ডের জন্য তারা নিজেরা সারেন্ডার করা তো দূরের কথা, দুঃখ পর্যন্ত প্রকাশ করে নাই। কতটুকু জানেন, কতটুকু নৃশংস তারা হতে পারে। প্লিজ আমার সহকর্মীরা, সুধী মণ্ডলীরা, আপনারা কিন্তু ভুলে যাবেন না, যাবেন না, আমার বিনীত অনুরোধ। বিডিআর হত্যাকাণ্ড সেই ষড়যন্ত্রের প্রথম 58 জন অফিসার, 2 জন সহধর্মিনী, সর্বমোট 74 জনকে সেই নির্মম নিষ্ঠুরভাবে 2 দিন ব্যাপী হত্যা করেছে। আমরা সেটা বলতে বসেছি। অবশ্যই ইনশাআল্লাহ সেটার বিচারে বাংলার মাটিতে হচ্ছে, হবে ইনশাআল্লাহ। বিডিআর কার্নেজের সেই তদন্ত কমিশনের অনেকে এখানে উপস্থিত আছেন, তারা কাজ করছেন ইনশাআল্লাহ। আপনারা হতাশ হবেন না, ওই দালালদের কথা বিভ্রান্ত হবেন না। আপনারা প্রচার করছেন যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না, বিচার হবে না, এই ফাঁদে আপনারা পড়বেন না প্লিজ।
তারপর 36 জুলাই যে নির্মম হত্যাকাণ্ড, এটা ভীষণ ষড়যন্ত্র। ইন্ডিয়ার এজেন্সি এসে হাসিনাকে বলেছে 4-5 হাজার লোক ফেলে দেন, আপনি আবার 5 বছর ক্ষমতায় থাকবেন। এটাই বাস্তবতা। প্রিয় সুধীমণ্ডলী, ইন্ডিয়ার আগ্রাসন থেকে দেশকে রক্ষা করার জন্য জনগণের সাথে সশস্ত্র বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, যেটা হয়েছিল 1971 সালে। এই কথাটা আপনাদের মনে করে দিতে চাই। আমরা শুধু একা থাকলে, নিজেরা আলাদাভাবে থাকলে সামরিক বাহিনী কখনো দেশের জন্য কিছু করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমি শেষ পর্যায়ে চলে আসছি। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ 1/2 বছরেও অধিক পথ পাড়ি দিয়ে এসেও আজকে আমাদের শুধু ভাবতে হচ্ছে না, বরং উদ্বেগের সাথে উপায় খুঁজতে হচ্ছে, পথ হাতড়াতে হচ্ছে রাষ্ট্রের সংস্কার এবং সংস্কার পরবর্তী দেশের রাজনীতি মুক্ত সশস্ত্র বাহিনী। এটি নিশ্চয়ই একজন দেশপ্রেমী এবং সচেতন নাগরিকের জন্য হতাশাজনক হলেও আশাবাদী বা গর্বের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম রাওয়ার উদ্যোগে আজকের এই আলোচনা আয়োজন। কারণ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠাকালীন হতে সদস্য এবং তাদের পরিবারবর্গের কল্যাণে নিজেদের ব্যাপৃত করার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক উন্নয়নে বৃহত্তর পরিমণ্ডলেও ধারাবাহিকভাবে ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে রাখবে ইনশাআল্লাহ। আমরা এবার আজকের মূল প্রসঙ্গ আলোচনায় আমরা খুঁজে বের করব কি কি পরিবর্তন করতে হবে এবং কি কি পরিবর্তন অবশ্যম্ভাবীয় নয়, এবং সেই পরিবর্তিত রাষ্ট্রের কাঠামোর আলোকে আমরা পেতে পারি পোশাকি বা লেজুর ভিত্তির সশস্ত্র বাহিনীর পরিবর্তে পেশাগতভাবে দক্ষ এবং নৈতিকতার পরীক্ষায় উত্তীর্ণ সশস্ত্র বাহিনী। আমি আশা করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের আজকের এই আয়োজনে আলোচকদের জ্ঞান গর্ব আলোচনায় উঠে আসবে সেই সকল সম্ভাব্য সমাধান যা আমাদের আশান্বিত করবে আজকের এই সেমিনারের শিরোনামের মাধ্যমে। সুধীমণ্ডলী, আমরা এই সেমিনারের মাধ্যমে আশা করব এমন একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে উঠবে যে কাঠামো কোনো সামরিক নেতাকে কিংবা সামরিক অফিসারকে পদোন্নতির জন্য, পদায়নের জন্য কোনো রাজনীতিবিদের পিছনে ঘুরতে হবে না। আরেকটি কথা আপনাদের বলে নেই, এডমান্ড বার্কের দ্য অনলি থিং নেসেসারি ফর দ্য টিম অফ ইভিল ইজ ফর গুড ম্যান নট টু ডু নাথিং। অর্থাৎ শয়তানের জয়ের জন্য একমাত্র জিনিস যা প্রয়োজন তা হলো ভালো মানুষের কিছুই না করা, যা আমরা করি না। সতর্ক বার্তা সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর আগে বলে গিয়েছেন, দেশের বিদ্বান ব্যক্তিগণ লোভী হলে কে দেশের গতিপথ নিয়ন্ত্রণ করবে? দেশের নেতৃবৃন্দ সহ্যের পিছনে ছুটলে সাধারণ মানুষ কাকে অনুসরণ করবে? দেশের ব্যবসায়ীগণ অসাধু হলে মানুষ কাকে বিশ্বাস করবে? দেশের সৈন্যদল দেখার সভা হলে কে দেশকে রক্ষা করবে? দেশের প্রশাসন বিভাগের রাজ কর্মচারীগণ এবং ন্যায়দণ্ডদারী বিচারক মণ্ডলী দায়িত্বহীন হলে কে নিপীড়িত জনগণকে রক্ষা করবে? আল্লাহর কসম, এই 5টি কারণেই কোনো দেশ বা জাতির ধ্বংস অনিবার্য। একটা প্রবাদ আমার খুব প্রিয়, যেটা এই দেশে হচ্ছে, গড এন্ড সোলজার্স অল মেন অ্যাডোর্স ইন টাইমস অফ ডেঞ্জার নট বিফোর। ওয়ান্স থিংস আর রাইটেড, যেমন 5 তারিখ পর্যন্ত আমরা খুব অ্যাডোর করেছি সামরিক বাহিনীকে, কিন্তু 5 তারিখের পরে ওয়ান্স থিংস আর রাইটেড গড ইজ ফরগটন অ্যান্ড পোর সোলজার্স আর স্লাইটেড দ্য ওয়ে ইউ আর স্লাইটিং আস। আত্মসমালোচনা। আমরা তো অনেকেই অবসর জীবনকে বেছে নিয়েছি আনন্দ ফুর্তি বা উপভোগ করার জন্য। কাক ডাকা ভোরে বের হয়ে পড়ি খেলাধুলা ও উৎসবের মাধ্যমে দিন পার করার জন্য। অনেকেই কেবল হিসেব করি, জাতি, দেশ, প্রতিষ্ঠান আমাকে কি দিয়েছে, কি কি ওয়েলফেয়ার আরো আমি পাইনি, আরো পাওয়ার কথা, এখনো কি কি পাওয়ার বাকি আছে। কিন্তু একবারও কি ভেবে দেখেছি এই জীর্ণ শীর্ণ হত দরিদ্র প্রাণপ্রিয় জন্মভূমি দেশ মাতৃকা ও এর 95% অসহায় মানুষের জন্য আমরা কি কি দিয়েছি, কি কি করেছি, বাবা কি করতে পারি? আমরা কি শুধু এইম ইন লাইফের জন্য সৃষ্টি হয়েছি, নাকি এইম ফর দ্য কান্ট্রি থাকারও প্রয়োজন আছে? রাওয়া ওয়ের প্রায় 11,000 সদস্য সুশিক্ষিত সদস্যগণকে শুধু আমাদের নিজেদের ওয়েলফেয়ার নিয়ে ব্যস্ত থাকার জন্য ব্যবহৃত হবে না, এটা কখনো হতে পারে না। এ দেশ ও জাতির প্রতি কোনো দায়িত্ব বা ওয়েলফেয়ার করারও আমাদেরকে চিন্তা করতে হবে। আর লোভ নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, অহংকার নয়,
চলুন শপথ করি, আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত, শ্রীজীব জগৎ বিচিত্রোত্তর বীর্যবান, তাজা জীবন্ত সে নব সৃষ্টি শ্রম মহান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।